দ্বিতীয় ফোন, আপনার মেয়ে সেন্সলেস হয়ে গেছে, আপনার মেয়েকে আমরা আরজিকর হসপিটালে ভর্তি করেছি। মা বাবার টেনশন আরো বেড়ে গেল, গাড়ি আরো স্পিডে দৌড়াতে শুরু করলো আরজিকর হসপিটালের দিকে। যেতে যেতে তৃতীয় ফোন, ভাবুন একই ঘটনা। 3 নম্বর ফোন চলে এলো, ফোন এসে কি বলছে, আপনার মেয়ে সুসাইড করেছে, তাড়াতাড়ি আসুন, সে মারা গেছে। মা গাড়িতে কাঁদছে, বাবা হাউমাউ করে কাঁদছে। হসপিটালে পৌঁছে গেছে, কোথায় আমার মেয়ে, একবার মুখটা দেখতে দাও মেয়ের। 3 ঘন্টা, 2 মিনিট নয়, 3 মিনিট নয়, 3 ঘন্টা অপেক্ষায় বসে থাকলো। মা আর বাবা কাঁদছে কাঁদছে, মেয়ের মুখটা একবার দেখতে দাও। আরজিকরের প্রিন্সিপাল মমতা ব্যানার্জির কোলে বসে থাকা সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ, তিনি বলছেন না, মেয়ের মুখ দেখা যাবে না, দেখতে দেওয়া যাবে না মেয়ের মুখ। মা বাবা বাইরে বসে আছে, ঘরের মধ্যে একের পর এক ডাক্তার ঢুকছে, কেউ ফরেন্সিক সার্জন সেজে ঢুকছে, কেউ ঢুকছে ফরেন্সিক এক্সপার্ট হয়ে, পুলিশ ঢুকছে, ঘুরে বেড়াচ্ছে, গরু যেভাবে মাঠে চড়ে সেইভাবে ঘুরে বেড়াচ্ছে যেখানে মেয়েটার দেহ পড়ে আছে। শুধু মা বাবাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মা বাবাকে আটকে রাখা হলো, ঢুকতে দেওয়া হলো না। 3 ঘন্টা পর সব যখন সাজানো হয়ে গেল, সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে গেল, তখন মা বাবাকে ঢুকতে দেওয়া হলো মেয়ের মুখ দেখাচ্ছে। বডি নিয়ে তাড়াতাড়ি চলে আসা হলো বাড়িতে। মা বাবা দেখা ঠিক মতো দেখার আগে বডি নিয়ে কম্পিটিশন, কে আগে জ্বালাবে বডি। 2টো মৃতদেহ শ্মশানে পড়েছিল, তাদেরকে টপকে 3য় নাম্বার মৃতদেহকে ঢুকিয়ে দেওয়া হলো চুল্লির মধ্যে। পরে আমি জানতে পারলাম একটা মৃতদেহ নাকি ভেতরে ছিল, সেটাকে বের করে নিয়েছে, এই মৃতদেহটাকে ঢোকানো হচ্ছে। কেন? কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক সবাই ভাবছে যে দিদির চটিটা কে চাটতে পারে। পুলিশ চাটছে, নেতা চাটছে, চেটে চেটে দিদির হাওয়াই চটি সাদা পরিষ্কার করে দিচ্ছে। চাটো, যত পারো চাটো, সবাই চেটে যাচ্ছে। মেয়েটার মুখের দিকে, মেয়েটার মা বাবার মুখের দিকে কেউ তাকালো না। আরে পুলিশ, দলদাস পুলিশ, তার মাথায় ছিল সিপি বিনীত গোয়েল। ভাবুন, আমাদের নগরপাল ক্যামেরার সামনে এসে কি বলছেন, মেয়ের দেহ দেখে গম্ভীর মুখ, গুরু গম্ভীর মুখে বললেন, দেয়ার ইজ নো এক্সটার্নাল ইনজুরি, মানে বাইরে কোনো আঘাতের চিহ্ন নেই দেহে, তারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন। পরে যখন পোস্টমর্টম হলো, পুরনো খানা দাঁত পাওয়া গেল দেহে, পোস্টমর্টম বলছে, পশ্চিমবঙ্গ সরকারের পোস্টমর্টম, আর কি করে করা পোস্টমর্টম বলছে। আরে যে সিপি 15টা ক্ষত দেখতে পায় না দেহে, সেই সিপিকে আর সিপির পদে বসে থাকার দরকার নেই, ওকে পিসির কোলে বসে থাকতে বলুন, সেইটা মানাবে, সিপির পদে বসে থাকার কোনো দরকার নেই। আজকে ভাবতে অবাক লাগে, কলকাতা পুলিশ তাকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো। তার সামনে ডাক্তারবাবুরা গিয়ে ধর্ণা দিচ্ছে, ডাক্তারবাবুরা স্লোগান দিচ্ছে সিপিকে অপসারণ করতে হবে। সিপি নিজের হাতেই নিজের রেজিগনেশনের ডিমান্ড নিলেন, আর সঙ্গে একটা সিট দ্বারা নিলেন, মেরুদণ্ড নিলেন। কারণ মেরুদণ্ড তো নেই, মেরুদণ্ড কালীঘাটে বিক্রি করে এসেছিলেন আমাদের পুলিশ অফিসাররা, এবং কালীঘাটে তাদের মেরুদণ্ড ভাড়া দেওয়া থাকে, নিজেদের কাছে নিজের মেরুদণ্ড থাকে না, কালীঘাটে ভাড়া দেওয়া থাকে। ডাক্তারবাবুরা সেখানে দাঁড়িয়ে কলকাতার সিপি আমাদের মহান নগরপাল, তার বিরুদ্ধে স্লোগান তুললেন, ভোর হলো, দৌড় হলো, বিনীত গোয়েল ধরে দাঁড়িয়ে আছে হাওয়াই চটি একটু করে চাটরে। ডাক্তারবাবুরা স্লোগান দিচ্ছে কার বিপক্ষে? কলকাতার সিপির বিপক্ষে, যে সিপিকে আমরা সম্মানের চোখে দেখতাম, যে কলকাতা পুলিশকে আমরা সম্মানের চোখে দেখতাম। মাননীয় মুখ্যমন্ত্রী তাও ভূক্ষেপ নেই, উনি বললেন আমাদের ডিমান্ড মেনে আমরা সরাবো সিপিকে। সিপিএ কে সরিয়ে, এর থেকে তো বড় পদ কিছু নেই, তাই আমরা তাকে এসটিএফ এর প্রধান করে দিচ্ছি। এসটিএফ এ সরালেন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে এদের শাস্তি দেবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি শাস্তি দেয় তাহলে সমস্ত তথ্য ফাঁস হয়ে যাবে। কি তথ্য? আপনার আমার পরিবারের লোক সরকারি হসপিটালে ভর্তি হচ্ছে, আর নর্থ বেঙ্গল লবি, যার মাথায় জলপাইগুড়ির ডাক্তারবাবু, চোখের ডাক্তার ডক্টর সুশান্ত রায় বসে আছে, তার ওখানে আরো তার সাথে অনেক থেকে শুরু করে আমাদের শিব মন্দিরের একটি ছেলে, সে বসে আছে বিরূপাক্ষ, তার বাড়ি শিব মন্দিরে, এরা নাকি নর্থ বেঙ্গল লবি।
আমি বলি হাই রে অভাগা নর্থ বেঙ্গল, তোর তো কিছুই নেই, না শিল্প আছে, শিল্প নেই। কেন্দ্র সরকার একটা এইমস দিয়েছিল, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে নিয়ে চলে গেছেন কল্যাণীতে। সুনাম তো কিছু থাকলো না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নর্থ বেঙ্গল নবীন নামে নর্থ বেঙ্গল মানুষের মান সম্মানটা ছিল, সেই মান সম্মানটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের জন্য চলে গেল। তাই নর্থ বেঙ্গলের মানুষ তৃণমূল কংগ্রেসকে মাফ করে না। উত্তরবঙ্গ সেই হলো উত্তম বঙ্গ, সব থেকে বেশি লোকসভা সিট আমরা এই উত্তরবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টি পাই। তাই উত্তরবঙ্গ উত্তমবঙ্গ। উত্তরবঙ্গের মানুষকে আমি নমস্কার জানাই, প্রণাম জানাই, আর তাদেরকে ধন্যবাদ জানাই যে একদিকে আমাদের রাজু বিষ্টাকে জিতিয়েছেন, একদিকে আমাদের জয়ন্ত রায়কে জিতিয়েছেন, একদিকে স্বয়ং আমাকে জিতিয়েছেন, একদিকে আমাদের কার্তিক পালকে জিতিয়েছেন এবং আলিপুরদুয়ারে আমাদের মনোজ টিগ্গাকে জিতিয়েছেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী সেটা খুব রায় উত্তরবঙ্গের উপর। উত্তরবঙ্গ নিয়ে কিছু বললে পরে রেড়ে করে দেড়ে আসে, রেড়ে করে কামড়াতে আসে। মাননীয় মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গের মানুষ আপনাকে হারে হারে চিনেছে। আপনার এই যে ব্যবসাদার যারা সরকারি হসপিটালকে, সরকারি স্বাস্থ্যকেন্দ্রকে শেষ করে দিয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে শেষ করে দিয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হসপিটাল নামে বানিয়েছে, নীল সাদা বিল্ডিং হয়ে গেছে, তাদের না আছে ডাক্তার, না আছে বেড, কিচ্ছু নেই। সেখানে গেলে পরে আপনি কোনো চিকিৎসা পাবেন। আমার কথা নয়, আনন্দবাজার পশ্চিমবঙ্গের সব থেকে বহুল প্রচারিত একটি সংবাদপত্র কি লিখছে, ডাক্তারবাবু তার লিখিতভাবে স্বাস্থ্য ভবনে জানিয়েছেন। কি জানিয়েছেন? জানিয়েছেন যে যখন কোনো মহিলা গর্ভাবস্থায়, অর্থাৎ যখন বাচ্চা হবে সেই অবস্থায় যখন ভর্তি হচ্ছে, তাদেরকে গর্ভের যখন বাচ্চা জন্ম নেবে সেই সময় যদি অক্সিটোসিন ইঞ্জেকশন করা হচ্ছে, যে অক্সিটোসিন ইঞ্জেকশন হসপিটালে পাওয়া যায়, সেই অক্সিটোসিন ইঞ্জেকশন দিলে পরে মেয়েরা মারা যাচ্ছে, মায়েরা মারা যাচ্ছে। ডাক্তারবাবুরা সবাই মিলে চিঠি লিখেছেন যে ওষুধের মধ্যে নিশ্চয়ই কোনো ভেজাল আছে, নাহলে এত মা মারা যেতে পারে না। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমার এখনো স্পষ্ট মুখ মনে পড়ছে। আমি যখন শিলিগুড়িতে বসে, আমার এখন তখন পঞ্চায়েত একজন সদস্য মামনি বর্মন, তার নাম, রাজবংশী পরিবারের মেয়ে, বাচ্চা মেয়ে, 30 বছর বয়স হবে কিনা সন্দেহ। সে আজকে বালুরঘাট হসপিটালে ভর্তি হয়েছিল, সকালবেলা কি একটা ইঞ্জেকশন দিয়েছে, মেয়েটি এই বয়সে মারা যেতে বাধ্য হলো। ইঞ্জেকশন দেওয়ার পরই মারা গেল। এখানে শিলিগুড়িতে বসে আছি আমি মনে আছে পঞ্চায়েত সদস্য ছিল। আজকে সরকারি ফেয়ার প্রাইসে সব খুলেছে। আমি সিবিআই কে অনুরোধ করব যে এই সমস্ত সরকারি যে ফেয়ার প্রাইস সব আছে, তার ওষুধের স্যাম্পেল তোলার ব্যবস্থা করুন। আমার কাছে যা খবর আছে, এই সমস্ত ওষুধ জালি ওষুধ, এবং পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে, সেটা সাধারণ মানুষকে এই জালি ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করে। আজকে ভাবতে পারেন, বিরূপাক্ষ যার বাড়ি শিব মন্দিরে, আজকে পেপারে দিয়েছে তার পাশের বাড়ির লোকের সাথে ড্রেন নিয়ে গন্ডগোল। ড্রেন, ফিরাদ হাকিম, মদন মিত্র, তারা তৃণমূল নেতাদেরকে ফোন করতে, আরে ছেলেরা ড্রেন নিয়ে পাশের বাড়ির সাথে গন্ডগোল দেখে নি। আমি প্রশ্ন করতে চাই, এই বিরূপাক্ষ অভিক দে বা এখানকার সুশান্ত রায়, এই চোরেদের সাথে মদন মিত্র আর ফিরাদ হাকিম সাহেবের কি সম্পর্ক, সেটা মিডিয়ার সামনে বলতে হবে, বাংলার জনগণকে বলতে হবে। আর যদি না বলেন, তাহলে বাংলার জনগণ আপনাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে, ঝান্ডা দিয়ে ডান্ডা দিয়ে সোজা করে বিজেপি তার ব্যবস্থা করবে। সেই সময় আসছে, বাংলার জনগণ আপনাদেরকে ঠিক করবে। দিদিমণি ভয় দেখানোর চেষ্টা করেছিলেন, ভেবেছিলেন বাংলার মানুষ ভয় পেয়ে যাবে। দিদিমণি কি বলেছিলেন, আপনারা একটু ঘোষ করুন। এবার দেখি বলছি ঘোষ করতে হবে। ঘোষ করতে গেলে মনে রাখবেন, আমাদের কবি সুকুমার রায় অনেকদিন আগে লিখে গেছে, সেই সব জানতো গোটা তুই আনতো। কি শুরু করেছেন তো ছোটবেলায়, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, তার শেষের লাইন গুলো আছে, সেই সাপ জানতো গোটা তুই আনতো। কথা বলে গেছে দুটো, তৃণমূলের দুটো সাপ, পিসি সাপ আর ভাইপো সাপ। পিসি সাপ আর ভাইপো সাপ। আর তার পরের লাইনে বলেছে, সেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেবো, করে দেবো, করে দেবো। তাই দিদিমণি পরিষ্কার বলে দিতে চাই, তৃণমূল কংগ্রেসের কত ক্ষমতা জানা আছে,
এই পুলিশ মামারা না থাকলে তৃণমূল কংগ্রেসের একটা নেতা বাড়ির বাইরে বেরোতে পারবে না। জনগণ জামাত আইন খুলে দেবে।